উৎসুক হলো। আরো বেশি কৌতূহল হয়ে অতনুর কাছে ঝুঁকে এসে বলল, কিন্তু কি সেই অভিশাপ, আমাকে বল। অতনু একটু বিরক্তি বোধ করল। রাজের এই স্বভাবটা সে আগাগোড়াই জানে। বরাবরই একটু বেশি কৌতূহলী সে। কোনো কথা সম্পূর্ণ না জানলে তার যেন শান্তি মেলে না। এমনিতে রাজ ছেলে ভালো, মেধাবী, তার উপরে সাহায্যতেও সবসময় তাকে পাওয়া যায়। মেডিকেল কলেজে এসে একমাত্র রাজের সাথেই বন্ধুত্ব করে অতনুর মনের শান্তি হয়েছিল। কিন্তু মাঝে মধ্যে রাজের এই জেদি স্বভাবটা ওর বড্ড বিরক্ত লাগে। তোকে তো না বললে তুই শুনবি না, সারাদিন একই কথা বলে যাবি, অতএব আমায় বলতেই হবে। কিন্তু এখানে নয়, হোস্টেলের ছাদে চল। আহ দেখ ভাই, তুই বিশ্বাস করবি না হয়তো, ভাববি আমি হয়তো মিথ্যে কথা বলছি কিংবা কোনো বানানো গল্প বলছি। কিন্তু আজও এই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। আমি তো নিজে একজন ডাক্তারির ছাত্র, কিন্তু আমার জন্ম বড় হওয়া সবই ওই চণ্ডীপুর গ্রামকে ঘিরে। ছোটবেলা থেকে যা দেখে এসেছি এত বছর অবধি, তা মিথ্যে কি করে প্রমাণিত করবো বলতো? রাজের মধ্যে স্পষ্ট ছটফটানি অনুভব করছিল অতনু। সে তো বুঝলাম, কিন্তু কি হয়েছে বল। আর আমি কিন্তু যাই হয়ে যাক ওই গ্রামে যাবো, যখন বলেছি যাবোই। আর কোনো শ্রাবণ মাস অবধি অপেক্ষা করতে পারবো না ভাই। 4 দিন পর পরীক্ষা শেষ হবে, আমি সোজা ব্যাগপত্র গুছিয়ে চলে যাব তোর সাথে চণ্ডীপুর গ্রামে। এখন এখন তুই বল কি হয়েছিল। জানিস তো ভাই, এত বছর হয়ে গেল তারপরেও আমি আমার জীবনকালে কখনো এর অন্যথা হতে দেখিনি। চণ্ডীপুর গ্রামে প্রত্যেক 3 বছর অন্তর অন্তর এক বিশেষ তিথিতে আমাদের গ্রামের এক মন্দিরে আছি কবন্দ ভৈরব। সে মূর্তি অন্য সমস্ত দেবদেবীর মূর্তি থেকে আলাদা। কিভাবে কে সেই মূর্তি প্রতিষ্ঠা করেছিল তা ঠিক জানি না, তবে গ্রামের বয়স্ক মানুষেরা বলতে পারবে হয়তো। কিন্তু 3 বছর অন্তর এই বিশেষ তিথিতে ওই কবন্দ ভৈরবীর দেবীর হাতের খড়গ জেগে ওঠে, রক্তাক্ত হয়, এবং অদ্ভুতভাবে 15 দিনের মধ্যে ওই গ্রামের থেকে তিনজন মানুষের মৃত্যু হয়। ভোরবেলা মন্দিরের সামনে হাড়ি কাঠে তাদের মুন্ডুহীন দেহ পড়ে থাকতে দেখা যায়, আর দেবীর খাড়ায় লেগে থাকে টাটকা রক্ত। আমার 25 বছর বয়স অবধিও এই একই জিনিস দেখে আসছি। আমাদের মনে আছে 3 বছর অন্তর অন্তর সেই গ্রাম থেকে আমরা মামার বাড়ি চলে আসতাম বাড়ির সকলে। তারপর 3টি মৃত্যুর পরে আবার যেতাম। এই ঘটনা কাউকে বলিনি, কারণ কেউ বিশ্বাস করবে না। তুইও হয়তো করলি না, কিন্তু আমি তোকে নিয়ে এত বড় বিপদের মধ্যে যাব না। কোনো বিপদ হবে না, তুই আমার সাথে চল, আমি ব্যাপারটাকে দেখবো। এর পেছনে কোনো ঘটনা তো নিশ্চয়ই রয়েছে। আর এসব মানুষের গাল গল্প এসব বিশ্বাস করতে নেই। 4 দিন পর ভোরের ট্রেনে রওনা হবো, হ্যাঁ, তুইও রেডি হয়ে থাকবি। অতনু কোনো কথা বলল না। রাজের জেদ ও ভালোই চেনে। মুখ দিয়ে যখন একবার বলে ফেলেছে ও গ্রামে যাবে, তখনও যাবে, যত বড়ই বিপদ হোক না কেন। রাগের চোটে কিছু কথা বলতে ইচ্ছে করল রাজকে, কিন্তু সামলে নিল অতনু। ছাদের একদম ধার ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে রাজ। মাঝারি উচ্চতার, ফর্সা গায়ের রং ওর। অতনুর মনে পড়ে গেল সেই কলেজের প্রথম দিনটার কথা। হাতে একটা টাকাও ছিল না অতনুর। এদিকে কলেজের নতুন নিয়ম, ফান্ডে আগে টাকা দিয়ে তবেই ছাত্রকে ভর্তি করতে হবে। তাকে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে এসেছিল রাজ। তারপর চিরাচরিত সেই ভঙ্গিতে বলেছিল, আরে ভাই চিন্তা নেই, আমার কাছে রয়েছে, পরে কোনো সময় সুদ সমেত ফেরত নেব। সেদিন এত বড় মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছিল একমাত্র এই ছেলেটার কারণে। সেই টাকা ফেরত তো আজও নেয়নি রাজ। জিজ্ঞেস করলে কেবল বলে, আরে ভাই, নিজের বলে কখনো তো কাউকে পেলাম না, আমাকে একটু সুযোগ দিয়ে। তাছাড়া একদিন তুই যখন বড় ডাক্তার হয়ে যাবি, তখন সুদ সমেত ফেরত নেব। অতনু জানে এই টাকা কখনোই আর ফেরত নেবে না রাজ। অথচ ছেলেটার নিজের বলতে কিছুই নেই। বাবা মায়ের হদিশ নেই, অনাথ আশ্রমেই বড় হওয়া, সেখান থেকেই পড়াশোনা, তারপরে এই কলেজ। কোনো এক দুঃসম্পর্কের কাকিমা কিছু সম্পত্তি তার নামে করে গিয়েছিল, সেটুকুই কেবল নিজের বলতে। নয়তো একটা মানুষের এই গোটা দুনিয়ায় কেউ নেই। তারপরও মানুষ কিভাবে এতটা হাসি খুশি থাকতে পারে, প্রথমে ভেবেই রাজের অদ্ভুত লাগত। অথচ অপরের জন্য করতে দুবার কখনো ভাবে না এই ছেলে। ভয় কখনই তার মধ্যে ছিল না। সবকিছুতে সবার আগে তাকে খুঁজে পাওয়া যায়। অধরের বড্ড ভালো লাগে রাজের এই স্বভাবটাকে। বহুবার ভেবেছে বন্ধুত্ব শেষ করে দেবে, কিন্তু পারেনি। বন্ধুত্বের কোথাও গিয়ে যেন একটা সুতোর মধ্যে মায়াতে জড়িয়ে রয়েছে তারা দুজনে। ভোর 5টা করে সদানন্দ লোকাল ধরে ট্রেনে চেপে বসলো দুজনে।
গতকাল রাতে কারোরই ঠিকভাবে ঘুম হয়নি, তবে দুজনের ঘুম না হওয়ার কারণ আলাদা। রাজের কেবল একটাই ভয়, যদি সে ঘুমিয়ে পড়ে আর ট্রেনটা যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে বেকার একটা দিন নষ্ট হবে ঘোরার জন্য। আর অন্যদিকে অতনুর ঘুম না হওয়ার কারণ চণ্ডীপুর গ্রামে তাদের সেই অভিশপ্ত সময়ে পৌঁছানো। মনের মধ্যে ক্রমাগত নানান প্রশ্ন উকি দিচ্ছে তার। মনের ভিতর থেকে কে যেন বারবার করে বলে যাচ্ছে, যাওয়াটা ঠিক হচ্ছে না, কোনো ভুল করলে এর সমাধান কেবল ভয়ঙ্কর মৃত্যু। এই অতনু, কাল রাত থেকে দেখছি কি নিয়ে চিন্তা করেই যাচ্ছিস। আরে আমরা তো যাচ্ছি রহস্য সমাধান করতে, কাকাবাবু সন্তুর মতো এত ভাবিস না। না রে রাজ, ব্যাপারটা এতটা সহজ নয়। এতদিন ধরে হয়ে চলেছে, কখনো এর অন্যথা হয়নি। আর বাড়িতে গেলেও সমস্যা হবে এই সময়। আমার যা খুশি হোক, তুই বাইরে থেকে এসে বিপদে পড়বি, সব নিয়ে খুব চিন্তা হচ্ছে আসলে। এই দেখ, ওই ঝালমুড়ি আসছে, চকিনি। অতনু জানলার বাইরে মুখ করে তাকালো। গত 3 বছরে আগের এই অভিশপ্ত সময়টার কথা আবার তার চোখের সামনে ভেসে উঠল। তবে গ্রাম থেকেই সে পড়াশোনা করেছিল মেডিকেল কলেজে সুযোগ পাওয়ার জন্য। মনে আছে, সেবার পিসির বাড়ি চলে গেছিল তারা সকলে। খুব চেয়েছিল বিনিকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু পারেনি। সাহসের জন্য নাকি কিসের জন্য তা ও নিজেও জানে না। কাপুরুষের মতো বিনির পুরো পরিবারটাকে একা ওই চণ্ডীপুর গ্রামে ফেলে রেখে চলে আসতে হয়েছিল। তার মন সায় দেয়নি, কিন্তু নিরুপায় ছিল অতনু। 1 মাস পরে বাড়ি ফিরে এসে শুনতে পারে বিনির বাবা মা মারা গেছে এই অভিশপ্ত সময়ে। কবন্ধ ভৈরবীর মন্দিরের পাশে গলা কাটা নিথর শরীরটা খুঁজে পাওয়া গেছে তার। বিনির পারিবারিক অবস্থা ভালো ছিল না। গত বছর তার বিয়ে হয়ে যায়। এমনই কত চেনা মানুষকে হারিয়ে যেতে দেখেছে এই বছরে অতনু। তবুও নিজে কিসের এক টানে মানুষ যে ওই গ্রামে পড়ে রয়েছে মাটি আগলে ভিটে আগলে, সে নিজেও জানে না কিছু। ট্রেন থেকে নেমে সামনে এগোতে লাগলো ওরা। প্রায় 6 মাস পরে নিজের বাড়ি ফেরার যেমন এক আনন্দ হচ্ছে, তার মধ্যে একসাথে চলছে সেই চরম ভয়। তবে রাজের আনন্দ দেখার মতো। পালে এক্ষুনি কোনো এক বাংলা নামহীন কবির লেখা আবৃত্তি করতে লাগবে। ভাই, এত সুন্দর জায়গায় কেন আগে আমি আসিনি? এমন মাঠ, নদী, সবুজ ধান ক্ষেত, এমন মেঠো গন্ধ তো আমার চিরকাল টানে। শহরের বাতাসে তো কেবল দূষণের গন্ধ, ইট পাথরে বদ্ধ কোপের মধ্যে আটকে থাকা। কতদিন পর মনে হলো যেন শান্তির নিঃশ্বাস পেলাম। সেই সকালবেলা থেকে পেটে কিছু পড়ে। আপাতত এই ভর দুপুর বেলায় গ্রাম দর্শন না করে বাড়ি যাব। সেখানে গিয়ে পেট ভরে খেয়ে দিয়ে টানা ঘুম দিয়ে বিকেলের দিকে যাব দিঘির পাড়ে। ওখানে একটা সুন্দর শিব মন্দির আছে, জায়গাটা বেশ ভালো লাগে। আগে আমি প্রায় প্রত্যেক দিনই সাইকেল নিয়ে বিকেল বেলায় ওখানে যেতাম। তাহলে কবন্ধ ভৈরবীর মন্দিরে কখন যাবি? অতনু আর কোনো উত্তর দিল না। তাড়াতাড়ি পা চালিয়ে যেতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। সময়টা আষাঢ়ের শুরুর দিকে হলেও বাতাসে তখনও তপ্ত রোদের কড়া গন্ধ। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে গা চিরবির করে ওঠে। মা, মা, কে এসেছে দেখো। অতনু একগাল হাসতে হাসতে বাড়িতে ঢুকল। হাতে ধরা একটা মিষ্টির প্যাকেট, সাথে রাজ। রাজ এসেই প্রণাম করল অতনুর বাড়ির সকলকে। সকলের আন্তরিক ভালোবাসা আর যত্ন পেয়ে চিরকালের অবহেলিত রাজের মনে হলো বহু পুণ্য কাজ করলে মনে হয় এমন জন্ম পাওয়া যায়। দুপুরে অতনুর মায়ের হাতের রান্না কবজি চুবিয়ে খেয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল দুজনে। দুপুরের পদে ছিল ভাত, ডাল, ভাজা, তরকারি, পুকুরের টাটকা মাছ এবং দই। দুপুরের খাওয়াটা যা করালি না অতনু, চোখ পুরো বুঝে আসছে ভাই ভাত ঘুমে। বিকেলে যদি না উঠি অবশ্যই কিন্তু ডাক দিবি। কবন্ধ ভৈরবীর মন্দিরটা যেন আমায় ভীষণ টানছে। দুপুরে কতক্ষণ ঘুম হলো রাজের ওর নিজেরও খেয়াল নেই। বিকেলের দিকে আকাশটা একটু মেঘলা হতেই হালকা ঠান্ডা বাতাস বইতে লাগলো। তাতেই যেন সারাদিনের সমস্ত ক্লান্তি শরীর থেকে এক দমকায় বেরিয়ে গেল। ইচ্ছে করছিল বিছানার সাথে মিশে গিয়ে আরও খানিকটা সময় ঘুমিয়ে নিতে, কিন্তু বাইরে থেকে কিছু শব্দ এবং অনেকের একসাথে বলা কথা কানে ভেসে আসতেই ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখল পাশে অতনু নেই। জানলা থেকে হু হু করে ঠান্ডা বাতাস বইছে। ধীর পায়ে বাইরে বেরোতেই দেখে পাড়ার কতজন লোক এসে জড়ো হয়েছে অতনুদের বাড়ির উঠোনে। সকলের মুখ থমথমে গম্ভীর।
অতনুকে খুঁজে পেল রাজ ভিড়ের মধ্যে। রাজকে উঠে আসতে দেখে অতনু এগিয়ে এসে বলল, ভাই, একটা সমস্যা হয়ে গেছে। নিশা দিদি হঠাৎ করে উধাও হয়ে গেছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার কুটিরে। নিশা দিদি? তুই এই সমস্ত কিছু বুঝবি না, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা একটু দিঘির পাড়ে যাব। সন্ধ্যের পরে বৃষ্টি নামতে পারে, ওখানে গিয়ে তোকে সব বলছি। চ চ চ চ। দিঘির পাড়ে বাঁধা একটা নৌকোতে উঠে বসেছে দুজন। ফুরফুর করে ঠান্ডা বাতাস দিচ্ছে, আকাশে কালো মেঘের ঘনঘটা। একটা সোদা সোদা গন্ধ উঠে আসছে মাটির ভিতর থেকে। চোখটা বন্ধ করে মনের ভিতরটা শান্ত হয়ে যাচ্ছে রাজের। জীবনের সমস্ত না পাওয়া দুঃখগুলো উঠে আসছে গলার খুব কাছে। নিশা দিদি এই গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। বয়সে সে অন্তত আমার দিদি নয়, কিন্তু গ্রামের সকলে তাকে নিশা দিদি বলেই ডাকে। আমি জন্ম থেকে নিশা দিদিকে অমনি রেখেছি। কোথা থেকে কিভাবে যেন গ্রামে একদিন এসেছিল এক পুরোহিতের হাত ধরে, তারপর থেকে রয়ে গেছে এই গ্রামে। মাথা ভর্তি সাদা চুল, মুখে অজস্র বলি রেখা, বয়সের ভারে কুঁজো হয়ে সামনের দিকে ঝুঁকে হাঁটে অল্প সে। গ্রামে কোনো বিপদ হলে অথবা কোনো সমস্যা হলে সবার আগে মানুষ ছুটে যায় নিশা দিদির কাছে। কিন্তু নিশা দিদিকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। গ্রামের একদম শেষ প্রান্তে তার একটা ছোট্ট কুটিরও রয়েছে, একাই সেখানে থাকে। আর গ্রামের মন্দিরে মানে পুজো আচ্ছা করে আর কি। কাল শুরু হচ্ছে ত্রেয়ঘোকর তিথি। সময়টা একদমই ভালো না এই চণ্ডীপুর গ্রামের জন্য। এমন অবস্থায় গ্রামের মাথার ওপর থেকে ছাদ চলে যাওয়া খুবই চিন্তার বিষয়। দেখ, আমি এতদিন এই গ্রামে রয়েছি, কখনো এমন ঘটনা শুনি। শোনা ভাই, আমরা ফিরে যাই কলকাতা, সবকিছু মিটে গেলে আবার আসবো না। আমি এখন দিন 15-র জন্য এই এত সুন্দর পরিবেশের কোথাও যাবো না। কবন্দ ভৈরবীর মন্দিরটা কোথায় নিয়ে চল। যত সময় যেতে লাগলো পরিবেশটা আরো অন্ধকার হয়ে যেতে লাগলো। আকাশটা আরো গম্ভীর অন্ধকারে ছেয়ে গেল মুহূর্তে। দিঘির থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে ছোট্ট একটা ঝোপের মতো জঙ্গল, তারই সামনে সরু সুড়িপথ। সেই মেঠো পথের সামনে দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে আবছা প্রদীপের আলো আর ঘণ্টা ধ্বনি শব্দ। গ্রামের লোক সচরাচর এই মন্দিরে আসে না, তার উপরেই অভিশপ্ত মাস শুরু হচ্ছে। এখন এ পথে আসা মানে বিপদকে জোর করে ডেকে নিয়ে আসা। রাজের মধ্যে কোনো কিছু শোনার মানসিকতাই নেই। সে সোজা হেঁটে চলতে থাকলো একটা মোহর আকর্ষণে। অন্ধকার রাস্তা, সাপের ভয়, মাঝে মাঝে বড় বড় গাছের মাথাগুলো তুমুল বেগে ঝেড়ে তুলছে। বারবার মনে হচ্ছে অজস্র চোখ যেন তাদের দুজনকেই পর্যবেক্ষণ করে চলছে নিঃশব্দে। গ্রামের একদম শেষ মাথায় লোকের আনাগোনা একেবারে নেই বললেই চলে। ঝড়ে শুকনো পাতা উড়ে যাওয়া আর তাদের পায়ে খসখস শব্দ ছাড়া আর কিছুই কানে আসছে না। বাংলা মন্দিরটার সামনে এসে দাঁড়ায় রাজ, পিছনে অতনু। মন্দিরের সামনে পরপর 3টে সিঁড়ি, তারপর লাল মেঝে, তারপর শুরু হয়েছে গর্ভগৃহ। মন্দিরের মাথায় বহু জায়গা থেকে খুলে এসেছে ইট, ভেঙে গেছে পাথরের খণ্ডগুলো। বহুদিনের ভগ্ন প্রায় প্রাচীন শ্যাওলা ধরা একটা মন্দির এটা। গা ঘেঁষে রয়েছে প্রকাণ্ড একটা বট গাছ। তাতেই সেই মন্দিরের চেহারা আরো বেশি ভয়ঙ্কর লাগছে। গোটা 2 বাঁদুর কিংবা চামচিকি থাকাটা খুব একটা অসম্ভব কিছু নয়। আরো একটু সামনে এসে দাঁড়ায় তারা। দেখেই মনে হচ্ছে সত্য পুজো হয়েছে সন্ধ্যাবেলায়। মন্দিরের বাইরে একটা টিমটিম করে জ্বলছে প্রদীপের আলো। তাতেই মন্দিরের সামনে রাখা হাড়িকাঠটা সবার আগে নজরে এলো রাজের। এই প্রথমবার কেমন যেন হাত পাগুলো শিরশির করে উঠল তার। ততক্ষণে ভালো রকমেরই ঝড় উঠেছে। চোখে মুখে বালি ঢুকছে উড়ে এসে। হাতে থাকা ছোট্ট টর্চটা জ্বালিয়ে সামনে থেকে আলোটা ফেললো অতনু। আর তাতেই হঠাৎ ভয়ে 2 পা পিছিয়ে সরে এলো তারা। রাজের মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো আর্তনাদ। খুব কাছ থেকে করাত করার শব্দে বাজ পড়ল কয়েকটা। টর্চের আলো মন্দিরের গর্ভগৃহে পড়তে রাজ যা দেখতে পেল তা হঠাৎ দেখলে যে কোনো বড় বীরেরই বুক কাঁপতে বাধ্য। সম্পূর্ণভাবে নাস্তিক হয়তো রাজ নয়, কিন্তু এমন অদ্ভুত ধরনের মূর্তি এর আগে কখনো ওর 2 চোখে দেখেনি কিংবা শুনেছে কিনা সন্দেহ। গর্ভগৃহের সামনে একটা ছোট্ট 2 ফুটের বেদি, সেখানেই কালো কোষ্ঠী পাথরে তৈরি একটা মূর্তি। মূর্তির 4 হাত, লাল শাড়ি পরনে, কিন্তু অতি আশ্চর্যের বিষয় সে মূর্তির কোনো মাথা নেই। গলা থেকে ওপরের অংশটা কাটা, আর তার 4 হাতে
মুন্ডু, খড়গ, বরাভয় মুদ্রা আর তম্রপত্র তাতে লালচে তরল রাখা। সম্ভবত কারণ দেবীর খড়গের ওপর টর্চের আলো পড়ে সেটা যেন চমকে উঠছে। তার যেন প্রচন্ড খিদে রক্তের। অবাক হয়ে কতক্ষণ ধরেছে সে মন্দিরের দেবীর মূর্তির দিকে তাকিয়েছিল, রাজের নিজেরই খেয়াল নেই। তারপরে হঠাৎ শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি এবং বাজ পড়া। বৃষ্টির ফোঁটা এত তীব্রভাবে চোখে মুখে আঘাত করতে লাগলো যে সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়াতে পারল না তারা। মন্দিরের যা ভগ্নপ্রায় অবস্থা, কোনো মতেই তার মধ্যে বসে থাকা সম্ভব নয়। কাজেই যে পথ দিয়ে তারা এসেছিল সেই পথে বাড়ি ফিরে গেল। বাবু, বাবু সর্বনাশ হয়ে গেছে রে বাবু, শিগগিরই ওঠ ঘুম থেকে। হ্যাঁ বাবু, শুনছিস? দুলাল কাকাকে পাওয়া যাচ্ছে না। সেই রক্ত কাকি আবার জেগে উঠেছে রে। আর আজ প্রথম রাতেই সে তা স্বীকার করেছে। কিরে শুনছিস? ওঠ। পরের দিন ঘুমটা ভাঙল ঠিক এমন ভাবেই। তখনও পুরোপুরিভাবে সকাল হয়নি। গত রাতের এমন ভয়ঙ্কর দৃশ্য আর বৃষ্টিতে ভিজে এসে রাতের বেলা শরীরটা মোটেই ভালো লাগছিল না রাজের। অতনুর বাড়ির সকলে একটু রাগারাগি করছিল বটে, অতনুকে নানান কথা শুনিয়েছিল, কিন্তু রাজের জেদের কাছে এসব কিছুই নয়। শরীরে ক্লান্তি আর চোখে ভরা ঘুম নিয়ে বাইরে বেরিয়ে আসলো তারা দুজনে। কোনো মতে চোখে জল দিয়ে গ্রামের সকলের সাথে অতনু বেরিয়ে পড়ল সেই মন্দিরের দিকে। পেছন পেছন রাজও গেল। তার মনের মধ্যে সন্দেহ যেন ক্রমশ যেন বাসা বাঁধছে আরো গভীরভাবে। সে কেবল সুযোগ খুঁজছে, একটা অমুগ্ন টান যেন অনুভব করছে বারবার করে। কোনো রহস্য, কোনো অলৌকিকতা তীব্রভাবে আকর্ষণ করছে তাকে। সকালে গ্রামের সকলের সাথে সে পৌঁছে গেল গতকালের সেই কবন্দ ভৈরবী মন্দিরের সামনে। গতকাল রাতের অন্ধকারে মন্দিরের ভয়ঙ্করতা ততটা প্রকাশ পায়নি যতটা এই মুহূর্তে দিনের বেলায় পাওয়া যাচ্ছে। মন্দিরের সামনে যেতে গতকাল সন্ধ্যাবেলায় সেই শিরশিরানি আবার অনুভব করতে পারল রাজ। মন্দিরের সামনে হাড়িকাঠের পাশে পড়ে রয়েছে একটা নিথর শরীর, চারপাশে বয়ে চলছে রক্তবন্যা। লোকটার সমস্ত শরীর একেবারে নিখুঁত, কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু ধর থেকে মুন্ডুটা নিখুঁতভাবে কেটে নেওয়া হয়েছে কেবল। গ্রামের লোকগুলোর মধ্যে কেউ একজন বলে উঠল, এখনো নিশা দিদিও নেই। উনি না থাকলে তো এই অভিশাপ আরো বাড়বে। উনি তো এতকালেই মৃতদেহ সৎকার করে এসেছেন, নয়তো এর আত্মা মুক্তি পাবে কি করে? এখন যে কি হবে? গ্রামের সকলের মুখ থমথমে। একটা ভয়ঙ্কর বিপদ যে এই গ্রামের মাথার উপর কালো ছায়া ফেলেছে তা স্পষ্ট। রাজ, দেখছিস তো বিপদের পরিমাণ কি সাংঘাতিক রকম করে বাড়ছে।